করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে সব ধরনের বাস চলাচল। সেই সাথে কার্যকর হয়েছে 60% ভাড়া বৃদ্ধি। বাসে অর্ধেক যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে সরকার। ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করছে গণপরিবহন। এছাড়াও গাবতলী, মহাখালী সহ অন্যান্য টার্মিনালে দেখা গেছে দূরপাল্লার বাস ছাড়ার প্রস্তুতি। তবে অফিস আদালত খোলা থাকায় যাত্রী চাপ কম বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। প্রায় সব বাসেই মানা হচ্ছে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নিয়মটি। এছাড়াও স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে দূরপাল্লার বাসের কাউন্টারের কর্মীরা। তবে হঠাৎ ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষ রয়েছে যাত্রীদের। আরো জানাতে এবারে রংপুর এবং ফরিদপুরে চলে যাচ্ছি সহকর্মীদের কাছে। শুরুতেই যাচ্ছি রংপুরের সহকর্মী নজরুল ইসলামের কাছে। নজরুল, রাজধানীর রাস্তায় কিন্তু বাস চলাচল একেবারে প্রথম প্রহর থেকে শুরু হয়ে গেছে। রংপুরের পরিস্থিতি আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। দেখুন, সকাল 7টায় কিন্তু যে বাসটি ছেড়ে যাওয়ার কথা ছিল রংপুর থেকে, সেটি কিন্তু এখনো ছেড়ে যায়নি। কারণ তাদের যাত্রীর সংকট রয়েছে। এই যাত্রী কারণ সকাল থেকে তারা কিন্তু টিকিট কাউন্টারগুলো খুলে বসেছিল। আমি যদি একটু দেখাতে চাই যে তাদের যাত্রীর সংকট এই কারণে তারা কিন্তু 20টি সিট বিক্রি করার কথা ছিল, তারা কিন্তু 20টি সিট বিক্রি করতে পারেনি। এ পর্যন্ত তারা সিট বিক্রি করেছে মাত্র 12টি। এই 12টি সিটে কিন্তু তারা স্বাস্থ্য সুরক্ষা মেনেই, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনেই তারা কিন্তু আপনার গাড়ি ছাড়বেন। আমি একটু দেখাতে চাচ্ছি যে কিভাবেই যাত্রীরা বসে আছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে কিন্তু যাত্রীরা প্রত্যেকটা সিটি তারা বসে রয়েছেন। এই একটা সিটেই একজন করে বসে রয়েছেন। কিন্তু দেখা গেছে যে এই গাড়িতে কিন্তু 20 জন সিটে যাত্রী থাকার কথা ছিল, কিন্তু এই গাড়িতে এখন আমরা দেখতে পাচ্ছি যে 12 জন মাত্র যাত্রী রয়েছে। এই যাত্রীগুলোর কারণেই 12 জন যাত্রীর কারণে তারা কিন্তু গাড়িটা ছেড়ে যেতে পারছে না। কারণ গাড়িটি 20,000 টাকা তাদের আসার কথা ছিল টিকিট কাউন্টার থেকে, কিন্তু এই পর্যন্ত টাকা তাদের বিক্রি হয়েছে মাত্র 18,000 টাকা, অর্থাৎ তার 2,000 টাকা এখন শর্ট রয়েছে। এটি আসলে বলা হচ্ছে কাউন্টারের মাস্টারের পক্ষ থেকে। তবে সব মিলিয়ে আমরা যেটা দেখতে পেরেছি যে সকালে যেটি গাড়ি ছেড়ে যাওয়ার কথা ছিল, একটি গাড়ি কিন্তু রংপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। কারণটা হচ্ছে যে আর কোনো গাড়ি কিন্তু, আমরা অনেক কাউন্টারে গিয়েছি, তারা বলছে যে তাদের যাত্রী সংকটের কারণে তারা গাড়ি ছাড়তে পারছে না। আমরা কিন্তু এর আগে যখন দেখেছি তারা যেসব যাত্রী ঘরমুখী, ঢাকামুখী যাত্রী, তারা কিন্তু যাওয়ার জন্য অনেক অর্থাৎ ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স সহ প্রাইভেট কার তারা কিন্তু রিজার্ভ করে তারা যাচ্ছে। তবে আজকে তার চিত্র কিন্তু ভিন্ন, অর্থাৎ যাত্রী সংকটের কারণে এখন দেখা যাচ্ছে যে সেই সব গাড়িগুলো ছেড়ে যেতে পারছে না। তবে আমি আরেকটু বিষয় বলে রাখি যে রংপুরে কিন্তু আরেকটি কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে, যেটি সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে সবগুলো বাস প্রস্তুত রয়েছে ঢাকা যাওয়ার জন্য। এটি কিন্তু সেখান থেকে একটি বাসও ছেড়ে যাচ্ছে না। আমরা রাস্তার যদি একটু পরিস্থিতি বলে থাকি, রাস্তায় কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি সেটি কিন্তু রয়েছে। পুলিশ জানাচ্ছেন যে প্রতিটি গাড়িতে তারা চেক করবেন যে স্বাস্থ্য বিধি মেনে তারা, অর্থাৎ তাদের যে বিধি নিষেধ আছে, অর্থাৎ সরকারি নিয়ম মেনে তারা গাড়ি চালাবেন কিনা, এটিকে আসলে প্রশাসনের পক্ষ থেকে তারা দেখভাল করবেন। এটি আসলে প্রশাসনের পক্ষ থেকে জানা হচ্ছে। আমি কাউন্টার মাস্টারের সঙ্গে একটু কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে সকাল থেকে তারা যে টিকিট বিক্রি করেছে এটি আসলে অপুতুল। কারণটা হচ্ছে যে এখানে 20টা টিকিট বিক্রি করার কথা, সেখানে 12টা টিকিট বিক্রি করেছে। এই 12 টিকিট নিয়েই তারা ঢাকার উদ্দেশ্যে একটু পরেই হতে রওনা দেবেন, এটি আসলে বলা হচ্ছে। যে সব মিলিয়ে রংপুর থেকে যেসব দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে, এটি আসলে স্বাস্থ্যবিধি মেনেই দেখা যাচ্ছে যে তারা গাড়িগুলো তারা চালাচ্ছেন এবং যাবেন, এটি আসলে বলছেন কাউন্টার মাস্টার এবং কাউন্টার পক্ষ থেকে। নজরুল, সাথে থাকবেন আমাদের। এই পর্যায়ে ফরিদপুরে চলে যাচ্ছি সহকর্মী মফিজুর রহমানের কাছে। মফিজ, বাস চলাচল শুরু হয়েছে কিনা? যাত্রী সংকটের কথা আমরা রংপুরের সহকর্মীর কাছ থেকে শুনছিলাম। আপনার এখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন। আমরা নিশ্চয়ই মফিজের সাথে পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি রাজধানীর পরিস্থিতি জানতে সহকর্মী বনি ইবনে কামালের কাছে। তিনি রয়েছেন এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে। বনি, সকাল থেকেই তো বাস চলাচল শুরু হয়েছে রাজধানীতে।
অর্ধেক যাত্রী নিয়ে যে পরিবহনের যে নিয়মটি রয়েছে, যে নিয়মটি মেনে আসলে চলাচল করার কথা, সেটি কতটা পূরণ করে তারা বাস ছাড়ছেন? সাধারণ মানুষ কিন্তু গণপরিবহন ব্যবহার করছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মহাখালীতে। আমি যদি আপনাদের কিছু দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মহাখালীতে বাসের একটি যে ক্রাউড সেটি কিন্তু রয়েছে এবং সাধারণ মানুষ আসলে কিন্তু বাসে চলাচল করছে। আপনি জানতে চাচ্ছিলেন যে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি। আমরা এখন পর্যন্ত দূরপাল্লার বাস বা লোকাল যে বাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অর্ধেকের মতো যাত্রী পরিবহনের যে বিষয়টি ছিল সেটা মেনটেন করতে দেখেছি, কিন্তু এখনো কিন্তু অফিসগামী মানুষদের চাপটা আসলে শুরু হয়নি। অফিসগামী মানুষের চাপ শুরু হওয়ার পর কিন্তু আসলে বোঝা যাবে যে এই জিনিসটি কতটুকু মেনটেন করে তারা। তবে আজকে যেহেতু প্রথম দিন চালু হয়েছে সেক্ষেত্রে এই জিনিসটা আসলে মেনটেন করার চেষ্টা করা হবে বলেই মনে হচ্ছে। এছাড়াও আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রতিটি গাড়ির ড্রাইভার এবং হেল্পারের পিপিই নিশ্চিত করার কথা ছিল, যে জিনিসটি কিন্তু আসলে সবার কাছে নেই, আমি এমনটি দেখতে পেয়েছি। এবং যাত্রী ওঠার ক্ষেত্রে পায়ে যেন জীবাণুনাশক স্প্রে করা হয় সেই জিনিসটিও কিন্তু বলা হয়েছিল, কিন্তু এই জিনিসটি আসলে সব গাড়িতে হচ্ছে না। দু একটি গাড়িতে আমরা দেখেছি যে এই জিনিসটি মেনটেন করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ গাড়িতেই কিন্তু আসলে এটি মেনটেন করা হচ্ছে না। যেহেতু 60% ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এই বিষয়েও সাধারণ মানুষ যারা বাসের জন্য অপেক্ষা করছিলেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু এই বিষয়টি আসলে ক্ষোভ প্রকাশ করছেন। একে করোনার কারণে আসলে অর্থনৈতিক অবস্থা সবারই একটু দুর্বল হয়ে পড়েছে, এমন সময় আসলে 60% ভাড়া বৃদ্ধি করাটা অনেকেই আসলে পজিটিভ নিচ্ছে না। আর আমি যদি আপনাকে একটু রাজধানী থেকে দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোর কথা জানাতে চাই, রাজধানীর গাবতলী, যাত্রাবাড়ি এবং এই মুহূর্তে আছে মহাখালীতে, এই তিনটি জায়গায় কিন্তু আমরা ঘুরে দেখেছি। প্রতিটি জায়গা থেকে কিন্তু বাস ছেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে যে সামাজিক দূরত্বের নিশ্চিতের কথা বলা হয়েছিল, অর্থাৎ অর্ধেক যাত্রী পরিবহনের, সেই জিনিসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে প্রথম দিন বাস চলাচলের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সে ধরনের ব্যবস্থাগুলো আছে এবং সে ধরনের ব্যবস্থাগুলো মোটামুটি মানার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আসলে কি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। নিশ্চয়ই সাথে থাকবেন, আমরা পরবর্তী সংবাদে ফিরবো আপনার কাছে। আরো জানাতে এবারে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি টাঙ্গাইলে সহকর্মী মামুনুর রহমানের কাছে। মামুন, এই মুহূর্তে সড়কের পরিস্থিতি জানাবেন, যে নিয়মগুলো মেনে বাস ছাড়ার কথা সেই নিয়মগুলো পূরণ করে বাস ছাড়া হচ্ছে কিনা? আসলে আজকে যখন গণপরিবহন চলার অনুমতি হয় সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি অনেক চাপ। আমরা এখন নতুন বাস এখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক বাস রেডি হয়েছে যাত্রী পরিবহন করার জন্য। আর যেসব নিয়ম বা বিধান মেনে চলার কথা বলা হচ্ছে সকাল থেকে সেটা অনেকটাই পূরণ হচ্ছে। আমরা যাত্রীদেরকে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখছি, মাস্ক ব্যবহার করতে দেখছি এবং পরিবহন সংস্থাগুলোর পক্ষ থেকেও কিন্তু যাত্রীদেরকে হাত জীবাণুমুক্ত করার জন্য কিন্তু স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে দেখছি সকাল পর্যন্ত। আর বাসের ভিতরের কথা যদি বলি, এখন পর্যন্ত বাসগুলিতে যে 60% যাত্রী নেওয়ার কথা হচ্ছিল সেটা অনেকটাই মানা হচ্ছে। তবে বেলা বাড়ার পরে যখন অধিক সংখ্যক যাত্রী এই বাস স্ট্যান্ড গুলোতে আসবে তখনকার পরিস্থিতি কি হয় সেটা বলা যাচ্ছে না। তবে সকালে থেকে অর্থাৎ আমি প্রায় 6:30 থেকে এখানে আসছি, 6:30 থেকে এখন 7টা পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু যথাযথ নিয়ম মেনে টাঙ্গাইলের পরিবহন গুলি চলাচল শুরু করেছে। অল্প কিছু বাস দিয়েছে। তবে একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ভাড়ার ক্ষেত্রে কিন্তু 300 টাকা যেটা এসি শীতাতপ নিয়ন্ত্রিত ভাড়া ছিল সেটা কিন্তু 450 টাকা হয়ে গেছে। আর যেটা 200 টাকার ভাড়া ছিল সেটা কিন্তু 300 টাকা হয়ে গেছে। অর্থাৎ বাস ভাড়া কিন্তু বেড়ে গেছে। তো এক্ষেত্রে যাত্রীদের অনেক আপত্তি রয়েছে। তারা যেটা বলছে যে অনেকদিন পর পরিবহন খোলার পরে ভাড়াটা কিন্তু তাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে। তারা চাচ্ছে যে এই ভাড়াটি আবার পুনর্মূল্যায়ন করা হোক এবং যৌক্তিক পর্যায়ে রাখা হোক। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে যাত্রীবাহী বাস পরিবহনের সর্বশেষ তথ্য। মামুন সাথে থাকবেন। সিরাজগঞ্জ থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়, তার কাছে যাচ্ছি। দিলীপ, যাত্রীদের সাথে আপনারা নিশ্চয়ই এরই মধ্যে কথা হয়েছে, তারা এই বাড়তি ভাড়া নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 2 মাস বন্ধ পরে কিন্তু আজকে থেকে গণপরিবহন সীমিত আকারে শুরু হচ্ছে এবং আমি এখন যেখানে অবস্থান করছি সেটা সিরাজগঞ্জে যে ঢাকার সিরাজগঞ্জে বাসগুলো চলাচল করে সেই কাউন্টারে আমি দাঁড়িয়ে আছি। তো আসলে
সকাল থেকে কিন্তু এখান থেকে বাস ছেড়ে গেছে। তবে যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা জানিয়েছে যে বাসের ভাড়াটা আসলে কিন্তু প্রায় 80 ভাগ বাড়িয়ে গেছে। এখানে সিরাজগঞ্জের ভাড়া ছিল হচ্ছে আপনার 250 টাকা করে, সেই ভাড়া কিন্তু এখন ঢাকা সিরাজগঞ্জে 400 টাকা করে ভাড়া হয়ে গেছে এবং প্রত্যেকটা রুটে কিন্তু এরকম ভাবে 80% ভাড়া বেড়ে গেছে। তো যাত্রীরা বলছে যে এত দীর্ঘদিন পরে খুলে দেওয়ার পরে যদি পরিমাণ ভাড়া না, সেটা কিন্তু তাদের কাছে কষ্টসাধ্য। তারা বলছে যে এই ভাড়াটা যাতে আসলে পুনর্বিবেচনা করে এবং ভাড়া বেড়ে গেছে। তো যাত্রীরা বলছে যে এত দীর্ঘদিন পরে খুলে দেওয়ার পরে যদি পরিমাণ ভাড়া না, সেটা কিন্তু তাদের কাছে কষ্টসাধ্য। তারা বলছে যে এই ভাড়াটা যাতে আসলে পুনর্বিবেচনা করে এবং সীমিত আকার করা হয়, সেই বিষয়টি তারা কিন্তু দাবি করছে। এবং তারা বলছে যে যে নিয়ম নীতি মেনে বাসগুলো চলাচল করার কথা, সে নিয়ম নীতি মানা হচ্ছে, কিন্তু ভাড়াটার ক্ষেত্রে কিন্তু আসলে এই অধিকাংশ ভাড়া বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে ভাড়াটা কমানোর জন্য এবং ভাড়াটা পুনর্বিবেচনা করার জন্য দাবি করছে। স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে বাস চলাচল? আমি এখানে দেখেছি আসলে যে যারা চালক রয়েছে তারা কিন্তু পিপিই পরে গাড়ি চালাচ্ছে এবং যারা অন্যান্য একটা বাসে যারা সুপারভাইজার হেল্পার থাকে তারা পিপিই পরেছে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে প্রতিটা সিটে একজন করে যাত্রী নেওয়া হচ্ছে এবং হ্যান্ড স্যানিটাইজার যাত্রীদের স্প্রে করা হচ্ছে এবং তাদের যে লাগেজ ব্যাগ সেগুলো স্প্রে করে দিচ্ছে। এখানে কিন্তু শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আসলে যে যাত্রী পরিবহন, সেই যাত্রী পরিবহন করা হচ্ছে। বাস সার্ভিস শুরু হয়ে গেছে আজ থেকে। আর এই বিষয়ে জানাতে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বাস সার্ভিস তো সকাল থেকে চালু হয়ে গেছে, কি পরিস্থিতি দেখছেন আজ সকালের এই সড়কের? 2 মাসেরও বেশি সময় পরে কিন্তু গণপরিবহন আবারও রাস্তায় নেমেছে। আপনি জানেন যে 60% বেশি ভাড়া নিয়েই কিন্তু তারা আসলে অনুমতি পেয়েছে এবং যেমনটি বলছিলেন যে অর্ধেকের বেশি যাত্রী তারা নিতে পারবেন না, সেই একটি চুক্তি বা কন্ডিশনের মাধ্যমেই কিন্তু তারা অনুমতিটি পেয়েছে। আমি যদি এইখানকার চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাসের কিন্তু আসলে সারি এখানে রয়েছে, তারা কিন্তু অপেক্ষা করছেন। যেমনটি সংবাদে বলছিলেন যে আজকে প্রথম দিন হওয়াতে খুব বেশি যাত্রী হয়নি, তবে যে সকল বাসকে আমি দেখেছি না কেন প্রায় প্রত্যেকটি বাসেই আমি মোটামুটি যেটা দেখতে পেয়েছি যে তারা একটি সিটে একটি সিট ফাঁকা রেখে বসার যে বিষয়টি, সেটি কয়েকটি বাসে আমি দেখেছি যে তারা সেটিকে পালনের চেষ্টা করেছেন। এবং যেটি বলছিলেন যে বলা হয়েছিল বাস মালিকদের পক্ষ থেকে যখনই কেউ বাসে উঠবে তখন জীবাণুনাশক স্প্রে দিয়ে তাদের হাত পরিষ্কার করা এবং পা পরিষ্কার করার কথা। এই বিষয়টি আসলে খুব বেশি কার্যকর আমি হতে দেখিনি। আমি সকাল থেকে এই এলাকাটিতে আছে, এখানে কিন্তু শুধুমাত্র যে ঢাকার ভেতরে বাস চলে তা না, ঢাকা থেকে ঢাকার বাইরের জেলাতেও এই জায়গা থেকে বাস। আমি সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই দুটি বিষয় লক্ষ্য করেছি। কিন্তু লেগুনা যেগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে লেগুনাতে কিন্তু সামাজিক দূরত্বের যে বিধিটি সেটি কিন্তু মানার ক্ষেত্রে একেবারেই উদাসীনতা দেখেছি আমি। কারণ একটি লেগুনাতে সাধারণত 6 জন করে দুপাশে 12 জন বসেন, সেক্ষেত্রে যদি 3 জন 6 জনও বসেন, তারপরে একজনের সামনাসামনি আরেকজনের ভিতরে কিন্তু 3 ফিটের যে দূরত্ব সেটি কিন্তু নিশ্চিত একেবারে হবে না। তারপরেও যে 3 জন করে বসার যে বিষয়টি সেটিও কিন্তু আসলে বসা হচ্ছে। আমরা দেখেছি যে 12 জনের সিটে মোটামুটি 10 জন 12 জন করেই কিন্তু তারা যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে সামাজিক বিধিনিষেধ এই মানার ক্ষেত্রে গণপরিবহনের যে অনুমতি দেওয়া হয়েছে, যদি সেই ক্ষেত্রে সেটিকে না মানা হয় তাহলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিংবা পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেবে সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি। যদিও বিআরটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বলেছেন তাদের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে, তাদের যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যে সকল ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন, তারা এই বিষয়টি দেখবেন। যদিও আমরা জানি বিআরটির ঢাকার মধ্যে সব মিলিয়ে মাত্র 7 জন ম্যাজিস্ট্রেট আছেন এবং সকাল থেকে এই পর্যন্ত আমরা তাদের কোনো কার্যক্রম দেখতে পাইনি। এবং এই 7 জন ম্যাজিস্ট্রেট দ্বারা কি সব মিলিয়ে সবকিছু এই গণপরিবহন যারা রাস্তায় বের হয়েছেন, যে সকল বাস লেগুনা সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে কিনা সেটি কিন্তু আসলে একটি প্রশ্ন রাখে। আরেকটি বিষয় হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টি বা যে সচেতনতাটি আসলে থাকা দরকার সেটিও কিন্তু আমরা দেখিনি। আপনি জানেন যে গতকালকে থেকেই গণপরিবহন না চললে অফিস কিন্তু শুরু হয়েছে প্রায় 2 মাসের বেশি সময় পরে। গতকালকে আমরা দেখেছি মানুষ তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য তারা কিন্তু ভ্যান থেকে শুরু করে পিকআপেও তারা কিন্তু এসেছে। একটি পিকআপে তারা 15 থেকে 20 জন করে এসেছেন, একটি ভ্যানে তারা গাদাগাদি করে 8 থেকে 10 জন করে
করে এসেছেন। এক একটি সিএনজিতে শেয়ার করে 5 থেকে 6 জনকে আমরা কালকে আসতে দেখছি। তারা যদিও বলছেন তারা বাধ্য হয়ে যাচ্ছেন, তারা যদি অফিসে না যেতে পারেন তাহলে তাদের চাকরি চলে যাবে, এই ধরনের নানা রকমের অজুহাত কিন্তু তারা দেখাচ্ছেন। এই অজুহাতের পেছনে কিন্তু তারা যে স্বাস্থ্য ঝুঁকিটাকে আসলে তোয়াক্কা করছে না সেটি কিন্তু স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। আর আজকের গণপরিবহনের কথা যেহেতু যদি আজকে বলে থাকি, আজকে যেহেতু প্রথম দিনের মতো গণপরিবহন প্রায় 2 মাসেরও বেশি সময় পরে আজকে চালু হওয়া শুরু হয়েছে, সেই জায়গাটি বিবেচনা করে সকাল থেকে এই পর্যন্ত কেউ কেউ সেটিকে মানার চেষ্টা করছেন, আবার কেউ কেউ সেটিকে মানছেন না। সর্বোপরি বিষয় হচ্ছে যারা যাত্রী আছেন তারা যদি তাদের জায়গা থেকে সেটিকে মেনে চলার চেষ্টা করেন এবং তারা যদি সেটিকে মানেন, তাহলে হয়তো বাস মালিক, ড্রাইভার বা চালক যারা আছেন তারা হয়তো খুব বেশি নিয়মটি ভাঙতে চাইলেও সেটি হয়তো তারা পারবে না। সেক্ষেত্রে যাত্রীদেরকে কিন্তু আরো বেশি সচেতন হতে হবে। খালেদ রায় নিশ্চয়ই সাথে থাকবেন, আমরা পরবর্তী সংবাদে ফিরবো আপনার কাছে। ট্রেন ও লঞ্চের পর আজ থেকে চালু হয়েছে সব ধরনের বাস। বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে দূরপাল্লার বাস ছাড়া শুরুও করেছে। আরও জানাতে রাজশাহী এবং ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, দূরপাল্লার বাসগুলো কি ছাড়তে শুরু করেছে কিনা? হ্যাঁ, রাজশাহীতে কিন্তু যে নির্ধারিত সময় অনুযায়ী রাজশাহীতে আজকে সকাল থেকেই দূরপাল্লা সহ আন্তজেলার সকল রুটে বাস চলাচল শুরু করেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বাসের ভেতরে যে সামাজিক দূরত্বের বিষয়টি বা যেটি বলা হচ্ছে যে 50% তাদের যে সিট ক্যাপাসিটির অর্ধেক যাত্রী তোলা হবে সেইটি মানা হচ্ছে। তবে বাসের ভিতরে বাসের যারা স্টাফ থাকছে, বিশেষ করে চালক, সুপারভাইজার, হেল্পার, তাদের যে নিরাপত্তা যে পোশাক সেইটি আমরা দেখিনি। তারা মুখে মাস্ক পরে থাকলেও অনেকের দেখেছি তাদের মাস্ক মুখে থেকে নামানো আছে। সেক্ষেত্রে যে সামাজিক দূরত্বের বিষয়টি বা স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেইটি মানা হচ্ছে না। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে রাজশাহীর, আমি যেখানে দাঁড়িয়ে আছি রাজশাহীর পুরাতন বাস টার্মিনাল এলাকা, এখান থেকে ঢাকার যেসব গাড়ি সেগুলো চলাচল করতে শুরু করেছে। পাশাপাশি আন্তজেলা বিভিন্ন রুটের গাড়ি কিন্তু এখান থেকে ছাড়তে শুরু করেছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যাত্রীদের যে চাপ সেইটি কিন্তু বরাবর তুলনায় অনেক কম, যেহেতু প্রথম দিন সে কারণে হয়তো যাত্রীর চাপ অনেকটা কম। তবে জানা গেছে সারা বাংলাদেশের মধ্যে রাজশাহীতেই কিন্তু প্রথম করোনার প্রকোপ দেখা দেওয়ার পরে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে এখানকার যারা শ্রমিকরা আছে বা বাস মালিক বা চালকরা আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বাস চলাচলের অপেক্ষায়। তো যেহেতু সরকারের একটি সিদ্ধান্ত হচ্ছে বিআরটিসি বৈঠকের পর প্রথমে 80% ভাড়া বর্ধিত ভাড়া নিয়ে বাস চলাচলের সিদ্ধান্ত হলো। আমরা দেখেছি যে যেদিনই সিদ্ধান্ত সেদিনই রাজশাহীর বাস কাউন্টারগুলোতে 80% ভাড়া নিয়েই যাত্রীরা যারা টিকিট কেটেছেন, পরে যখন 60% সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে রাজশাহীর যেসব কাউন্টার থেকে যাত্রীরা টিকিট কেটেছিলেন তাদের কিন্তু অতিরিক্ত 20% টাকা ফেরত দেওয়া হয়েছে বলে আমাদের এখানে কাউন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে। আর রাজশাহীর অন্যান্য রুটে বা লোকাল রুটে যেসব বাস চলছে সেগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি একেবারে মানা হচ্ছে না। সেখানে যাত্রীদের যে ভাড়া 7% নেওয়ার কথা, সেইখানে তাদের যে মূল ভাড়া সেইখান থেকে আরো 60 টাকা যোগ করে দেওয়া হয়েছে। মূলত লোকাল বা স্থানীয় রুটে যেসব গাড়ি চলছে বা আন্তজেলা রুটে যেসব গাড়ি চলছে তারা যে বর্ধিত ভাড়ার যে হিসেবে সেটি তারা বোঝেইনি। তারা তাদের যে মূল ভাড়া 20 টাকা যদি ভাড়া থাকে সেখান থেকে আরো 60 টাকা যোগ করে তারা ভাড়া নিচ্ছে। এই বিষয়টি যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করছেন এবং স্থানীয় যারা বাস চালক আছে তারা বলছেন যেহেতু 60% ভাড়াতে বলা হচ্ছে, এই তারা অতিরিক্ত 60 টাকা যোগ করে তারা ভাড়া নিচ্ছে। তারা হয়তো বিষয়টি বোঝে ওঠেনি। তবে এই যে স্বাস্থ্যবিধি না মানা বা ভাড়া বাড়ার বিষয়ে যে দেখার কেউ, এইটি কিন্তু আমরা দেখিনি। সকাল থেকে না শৃঙ্খলা বাহিনী না স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কারোরই যে বিষয়টি মনিটরিং বিষয়টি সেইটি কিন্তু আমরা দেখিনি। তবে যে আরেকটি বিষয় যে স্বাস্থ্যবিধি, যেহেতু রাজশাহী নওগাঁ রুটে শুধু বাস না, এখান থেকে বেশ কিছু সিএনজি এবং লেগুনা চলে। তো এই লেগুনাগুলোতে যে যাত্রীদের তাদের যে ক্যাপাসিটি 8 থেকে 10 জন বা সিএনজি গুলোতে 4 থেকে 5 জন, এইখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুল সাথেই থাকবেন। এবারে চলে যাচ্ছি ফেনীতে সহকর্মী সমীর উদ্দিনের কাছে। সমীর, বাস তো এর মধ্যে নিশ্চয়ই ছাড়তে শুরু করেছে, সেখানে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? আমি আপনাকে বলে রাখি যে সকালে ভোর একদম 4:30 থেকে ফেনী থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে গিয়েছে। আপনি জানেন যে ফেনী হচ্ছে ঢাকা, চট্টগ্রাম মধ্যবর্তী স্থান এবং নোয়াখালীর একটা রুট এখানে আছে। এখানে আসলে দুটি বড় বাস কাউন্টার রয়েছে, একটি হচ্ছে এনা পরিবহন আর একটি হচ্ছে স্টারলাইন। আমি এনা পরিবহন কাউন্টারে গিয়েছিলাম, সেখানকার ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। ম্যানেজার আমাকে যেটি জানিয়েছে যে তারা আসলে যে সমস্ত যাত্রীরা মাস্ক ব্যবহার করছে না বা মাস্ক নিয়ে আসেনি তাদেরকে তারা মাস্ক দেওয়ার ব্যাপারে দিচ্ছেন এবং তারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন এবং তারা সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার ব্যাপারে যাত্রী সাধারণকে তারা সচেতন করছেন এবং তারা সেখানে কিন্তু হ্যান্ড ওয়াশের একটা ব্যবস্থা তারা করেছেন। তারা যে সমস্ত টিকিটগুলো বিক্রি করছেন সেগুলো হচ্ছে একটি বাস একটি সিটের পরে আরেকটি সিট, এইভাবে করে আসলে
একটি বাসে যদি 40টি সিট থাকে সেখানে 20টি সিট তারা বিক্রি করছেন। তবে আমি আপনাকে একটি জিনিস বলে রাখি যে আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে ফেনীর মহিপালের একদম 0 পয়েন্ট, যে ফ্লাইওভারের নিচে। এখান দিয়ে আসলে দূরপাল্লার যে সমস্ত গণপরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু যাতায়াত করছে। এটা ছাড়াও এখানে কিন্তু অনেকগুলো যাত্রীবাহী সিএনজি রয়েছে, লেগুনা রয়েছে। এখানে বিভিন্ন যাত্রীগুলো কিন্তু তারা হুমড়ি খেয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তারা স্বাস্থ্যবিধি যেটা মানার কথা সেটি কিন্তু মানছে না। অনেকের মাস্ক কিন্তু ব্যবহার করছে না। আমরা যখন তাকে মাস্কের ব্যবহারের কথা যখন বললাম তখন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মাস্কটা তারা ব্যবহার করলে ভুলে পকেটে রাখেন অথবা কেউ গাড়িতে রেখে দেন। এটি ছিল তাদের আসলে অসচেতনতা মূলক একটি কর্মকাণ্ড। আপনি মনিটরিং দেখতে পেয়েছেন? আবার যদি প্রশ্ন করতেন, এইসব বিষয় নিয়ে কোনো নজরদারি রয়েছে সেখানে? এই বিষয়ে আসলে প্রশাসনের এখনো পর্যন্ত আমরা কোনো নজরদারি দেখতে পাইনি, কারণ এখনো সকালবেলা আমরা যখন তাদের সাথে প্রশাসনের সাথে আসলে কথা বলার চেষ্টা করছি তারা বলছেন যে 9টা কিংবা 10টার পরবর্তীতে হয়তো প্রশাসনের লোকজন তারা হয়তো এইসব নজরদারির জন্য তারা মাঠে নামবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে সেরকমের কোনো নজরদারি দেখতে পাইনি। তবে আপনাকে বলে রাখি কিন্তু কিছু কিছু মাইক্রো এবং হাইস রয়েছে যেখানে তারা গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনে অনেক যাত্রী সাধারণ কিন্তু তারা চলাচল করতে আমরা দেখতে পেয়েছি। এটি ছিল আমার কাছে ফেনীর গণপরিবহন চলাচলের সর্বশেষ পরিস্থিতি। ফেনী এবং রাজশাহী থেকে সহকর্মীরা যোগ দিয়েছিলেন, সেখানকার বাস চলাচল পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন তারা। বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে দূরপাল্লার বাস ছাড়া শুরুও হয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, দূরপাল্লার বাসগুলোতে যে অর্ধেক যাত্রী পরিবহনের যে শর্ত দেওয়া হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে সেটি কতটা পূরণ করা হচ্ছে? কিছুক্ষণ আগে আমরা মূলত চট্টগ্রাম থেকে যে ঢাকা যাওয়ার যে বাস শীতাতপ নিয়ন্ত্রিত সহ যে কাউন্টার সার্ভিস বাসগুলো ছাড়ে সেখানে ছিলাম, অর্থাৎ দামপাড়া মোড়ে। সেখানে আমরা দেখেছি যে আসলে এই বাস সার্ভিসগুলো যথেষ্ট নিয়ম মেনেই তারা দূরপাল্লার অর্থাৎ বিশেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখানে একটি বিষয়, মূলত যেহেতু এই সমস্ত বাস কাউন্টার থেকে ছাড়ে এবং কাউন্টারের এখানে সার্বক্ষণিকভাবে একটা নজরদারির সুযোগ রয়েছে, সেই জন্য সেখানে আসলে এই ধরনের নিয়ম অর্থাৎ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের সুযোগ নেই। তবে যে সমস্ত বাস মূলত বিভিন্ন জায়গায় অনেকটা লোকাল বাস হিসেবেই পরিচিত, সেই বাসগুলোতে আসলে নিয়ম ভঙ্গ করার একটি সুযোগ তৈরি হয়েছে। আমি এখন আছি জিইসি মোড়ে। আমি যদি চট্টগ্রামের এখানকার যে শহরের ভিতরে যে সমস্ত গণপরিবহনের কথা যদি একটু বলি, বা এখানে কিন্তু গতকাল আজকে থেকে মূলত এই বাস ছাড়ার কথা থাকলেও গতকাল থেকেই আমরা দেখেছি যে গণপরিবহন ছাড়া শুরু হয়েছে, চট্টগ্রামে চলাচল শুরু হয়েছে। এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে গতকালকে সহ আজকেও সকালবেলা গণপরিবহনে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না। এবং এক্ষেত্রে যাত্রীরা যে অভিযোগটি করছেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, কিন্তু গাদাগাদি করে লোকজন নেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি অনেক যাত্রী তাদের কর্মস্থলে যাওয়ার জন্য তারা তাড়াতাড়ি করে বা সময় মতো যাওয়ার জন্য তারা হুড়োহুড়ি করে উঠছেন, এবং গতকালকে এরকম উঠতে গিয়ে মারামারিও হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। অর্থাৎ শহরের দূরপাল্লার গাড়িগুলোতে আমরা কিছুটা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা থাকলেও বা সুযোগ তৈরি হলেও শহরের ভেতরে যে সমস্ত গণপরিবহন চলছে সেখানে কিন্তু এই ধরনের কোনো স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিষয় নেই। তবে আমরা এখানে বেশ কয়েকজন সাধারণ যাত্রীর সাথে কথা বলেছিলাম। তারা আসলে বিভিন্ন ধরনের দাবি করেছেন। তারা বলছেন যে মূলত এই সমস্ত গাড়ি গণপরিবহনে যদি স্বাস্থ্যবিধি মেনে চলার সুযোগ তৈরি করতে হয় তাহলে গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে। বিশেষ করে এমনিতেই সাধারণ দিনগুলোতে আগে মূলত এই সকালবেলা এবং বিকেলবেলা অফিস সময়ে গণপরিবহনে যথেষ্ট ভিড় হতো, আর এখন যদি অর্ধেক এই যাত্রী পরিবহনের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু প্রায় দ্বিগুণ গণপরিবহন দরকার। তো এই প্রেক্ষাপটে বিআরটিসির যে বাস সার্ভিস সেটিকে আরও শক্তিশালী করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এক্ষেত্রে কেউ সেনা মোতায়েনেরও দাবি করেছেন। যদিও আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে পুলিশের তৎপরতাও চট্টগ্রামে কিন্তু বেশ ভালো।
তবে আমরা অফিস সময়ে বিশেষ করে সকালে এই সময়টাতে এবং বিকেল 4টার পরে এই সময়টাতে কিন্তু গতকালকে এবং আজকে বিকেলে আমরা হয়তো বুঝতে পারবো যথেষ্ট ভিড় গণপরিবহনগুলোতে হয়েছে। অনুপমের সাথেই থাকবেন, আমরা যাচ্ছি বগুড়ায় সহকর্মী হাসিবুর রহমানের কাছে। হাসিবুর, চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম, বগুড়ার পরিস্থিতি সম্পর্কে জানতে চাই আপনার মাধ্যমে। সেখানে বাস চলাচলের ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি সেটি কতটা মেনে তারপর বাসগুলো ছাড়ছে? হ্যাঁ, প্রায় 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পরে আজকে যেসব দূরপাল্লার গাড়ি, বিশেষ করে বগুড়া থেকে রাজধানী ঢাকামুখী যেসব গাড়ি ছিল তা সেগুলোতে গণপরিবহনের যে আইন করা হয়েছে, বিশেষ করে সামাজিক দূরত্বটা নিশ্চিত করার পাশাপাশি জীবাণুমুক্ত করবার যে বিষয়টি সেগুলো আমরা দেখতে পেয়েছি। একই সাথে আমরা এটাও জানতে পেরেছি যে যেগুলো আন্তঃজেলা রুটে সেগুলোতেও এখন পর্যন্ত বেশ ভালোই পরিবেশ রয়েছে, বিশেষ করে 2 জনের মধ্যে যে সিটের দূরত্ব সেটিও ভালো রয়েছে। একটু আগে আমার পাশ দিয়ে একটি গাড়ি গেল যেটি বগুড়া শহর থেকে শেরপুরমুখী, এবং সেখানে সবসময় লোকের ভিড় থাকে, যাত্রী হয়ে থাকে। এরকম একটি গাড়িতেও আমি এই বিষয়টি বেশ ভালোই লক্ষ্য করেছি, বিধি মেনেই চলছে গাড়িটি। আর এর পাশাপাশি বিষয়টি তদারকির জন্য সকাল 10টা বা তার একটু আগে পিছে সময়গুলোতে জেলা প্রশাসন, পরিবহন মালিক, শ্রমিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সমন্বয়ে একটি দল বের হবেন শহরের বিভিন্ন এলাকার পাশাপাশি। তারা বিভিন্ন জায়গায় তাৎক্ষণিকভাবে মনিটরিং করবার জন্য উদ্যোগ নিয়েছেন, এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে যে যারা এই ধরনের আইন বহির্ভূত কাজ করবেন, বিশেষ করে যারা এই সরকারের যে বিধি রয়েছে সেগুলো মানবেন না, তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। সেক্ষেত্রে মোবাইল কোর্ট অথবা জরিমানার বিষয় বিধান রাখা হয়েছে। মোবাইল কোর্টে তাদের জেলও হতে পারে এমন কথাও আমরা জানতে পেরেছি। পাশাপাশি যেটি আমরা জেনেছি যে 2 দিন আগে সরকার এই সিদ্ধান্ত দেওয়ার পরপরই বগুড়ার পরিবহন মালিক শ্রমিকরা যৌথ সভায় সিদ্ধান্ত নিয়েছে যে যেসব শ্রমিক বা পরিবহন মালিক সরকারের এই বিধি মানবেন না তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হলে তাদের পক্ষ থেকে সামাজিক যে বিষয়গুলো রয়েছে, সংগঠনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা কোনোভাবে সহযোগিতা পাবেন না। বিশেষ করে সংগঠনের পক্ষ থেকে বেআইনি কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে, যেসব শ্রমিক এবং মালিক, তাদের জন্য কোনো ধরনের সহযোগিতা থাকবে না। সংগঠনের পক্ষ থেকে এটি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী থাকবেন তারা ব্যক্তিগতভাবেই বা তার প্রাতিষ্ঠানিকভাবেই সেটি সমাধান করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যেই বগুড়া কোচ স্ট্যান্ড থেকে সকালে যেসব যানবাহন ছেড়েছে, বিশেষ করে দূরপাল্লার কোচগুলো, সেগুলোর সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যেগুলো ছোট ছোট রুটের গাড়ি, বিশেষ করে আন্তঃজেলার যে রুট, সেগুলোতেও ভাড়া সরকার নির্ধারিত হারেই নেওয়া হয়েছে বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তবে বগুড়া থেকে মোট 150-র মতো কোচ যাচ্ছে ঢাকায়, আর বগুড়ার উপর দিয়ে 2500-এরও বেশি কোচ যাওয়া আসা করবে রাজধানী ঢাকা সহ উত্তরের 11টি জেলায়। হাসিবুর এবং অনুপম নিশ্চয়ই সাথে থাকবেন, পরবর্তীতে আমরা ফিরবো আপনার কাছে আবার। এবারে একটু রাজধানী জানতে এবারে চলে যাচ্ছে বগুড়া ও রাজশাহীতে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আজ তো বাস সার্ভিস চালু হলো, কি অবস্থা সেখানকার, কেমন পরিস্থিতি দেখছেন, কতটা সচেতন যাত্রীরা এবং বাসের যারা পরিচালনা করছেন তারা কতটা আসলে সচেতন? আমি কিছুক্ষণ আগে ছিলাম বগুড়া কোচ কাউন্টার, যেখান থেকে মূলত রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় দূরপাল্লার গাড়িগুলো যায়। সেখানে সকাল থেকেই পরিবহন মালিকদের পক্ষ থেকে সরকারি যে বিধিবিধান সেগুলো মানার চেষ্টা করা হচ্ছে। বাসগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রে আমি দেখতে পাইনি যে যাত্রীদের তাপমাত্রা মাপার জন্য কোনো রকম যন্ত্রের ব্যবহার হচ্ছে, কোনো জায়গায় এটি আমার নজরে পড়েনি। একই সাথে আমি সব ক্ষেত্রে দেখতে পাইনি যে যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে টিকিট দেওয়া হচ্ছে। টিকিট কাউন্টারগুলোতে আমি উচ্চ পর্যায়ের মানুষের ভিড় দেখেছি, যেটাতে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে এরকম, ঠিক এই রকমটাই আমরা আজকে দেখতে পেয়েছি। এর বাইরে আমি বগুড়া শহরের প্রায় শেষ প্রান্ত বলা যায় বনানী মোড়, যেখান থেকে মূলত উত্তর এবং দক্ষিণাঞ্চলের গাড়িগুলো এই মোড় এবং এর আশেপাশে দিয়েই অতিক্রম করে। উত্তরের 11টি জেলায় এই মোড়টি অতিক্রম করেই মূলত গাড়িগুলো যায়। সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে দূরপাল্লার গাড়িগুলো এই শৃঙ্খলা কিছুটা মানা হলেও ছোট ছোট যে গাড়িগুলো, বিশেষ করে 3 হুইলার এবং হিউম্যান হলারে এই গণপরিবহনে আইন যেটি সরকার করেছে অন্তত এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য, সেটি মানার কোনো বালাই আমরা দেখতে পাচ্ছি না। এমনকি কোনো যাত্রীকে কেউ সতর্ক করছে এমনটা আমার নজরে পড়েনি, যেটি আমরা দেখতে পেয়েছি কোচ টার্মিনালগুলোতে। আর একটু আগে আমি কথা বলেছি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলেছেন যে এই আইন মানতে বাধ্য করার জন্য তারা মাঠে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই মাঠে বেরিয়ে পড়বেন। একই সাথে জেলা প্রশাসকও এটি তদারক করবেন, সেই সাথে পরিবহন মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ থাকবেন তাদের সাথে, কারণ এটি 2 দিন আগেই পরিবহন মালিক এবং শ্রমিকদের
পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি মালিক এবং গাড়ির মালিককে এবং একই সাথে শ্রমিক সংগঠনগুলোকে যে তারা সরকারি বিধিবিধান না মানলে যদি আইনগতভাবে কোনো প্রক্রিয়া প্রশাসন শুরু করে বা আইনের আওতায় এনে তাহলে তার দায় দায়িত্ব সবাই নিজের মতো করে নেবে, এটি সংগঠন দেখবেন, এই বিষয়গুলো নির্দেশনা দেওয়া হয়েছে। আর ভাড়ার বিষয়টি নিয়ে অনেকের কাছে এখনও পরিষ্কার হয়নি যে 60% বেড়ে কত টাকা থেকে কত হয়েছে, এটি আমরা কোনো কাউন্টারে লিখতে পাইনি। তবে অধিকাংশ ক্ষেত্রেই কোচের ভাড়া 600 টাকার জায়গায় এখন 880 টাকা পর্যন্ত হয়েছে, আর কোনো কোনো ক্ষেত্রে 60-এর জায়গায় কিছু কম বেশি করে নেওয়া হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ এসছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত আমরা যেটুকু দেখতে পেয়েছি দূরপাল্লার গাড়িগুলোতে এই শৃঙ্খলা কিছুটা মানা হলেও ছোট ছোট গাড়িগুলো বিশেষ করে 3 হুইলারগুলোতে একটু মানার ব্যাপারে কোনো রকম লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। হাসিব, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছে রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আপনি নিশ্চয়ই বগুড়ার পরিস্থিতি শুনছিলেন, তো রাজশাহীর কি অবস্থা, সেখানে কিভাবে আসলে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে গণপরিবহনে? আচ্ছা, রাজশাহীতে আজকে সকাল থেকেই কিন্তু যে বাস চলাচল বা গণপরিবহন চলাচল সেটি শুরু হয়েছে। তবে ঢাকাগামী যে বাসগুলো আছে বা দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা হলে মূলত আন্তঃজেলা রুটে যেসব বাস চলাচল করছে তাতে কিন্তু স্বাস্থ্যবিধির কোনোভাবেই মানা হচ্ছে না। আমরা দেখেছি যে যারা যেগুলো দূরপাল্লার বাস, ঢাকাগামী বিশেষ করে বাস, আমি যখন যেখানে দাঁড়িয়ে আছি সিডল বাস কাউন্টার, যেখানে ঢাকাগামী সব বাস এখান থেকে ছাড়া হয়, তো এইখানে যারা ঢাকাগামী বাসে যারা যাত্রীরা উঠছে তারা কিন্তু মূলত দেখছি যে তাদেরকে স্বাস্থ্যবিধির মানা যে বিষয়টি, বাসে ওঠার আগে সেই বাসে যে জীবাণু স্প্রে করা হচ্ছে, প্রতিটি যাত্রীর হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে তারপর তাদেরকে বাসে উঠতে দেওয়া হচ্ছে। বাসের ভেতরে যে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি সেটিও কিন্তু এখানে নিশ্চিত করা হচ্ছে। তবে এক্ষেত্রে আমরা দেখি যে বাস চালক যারা আছেন তাদের যে নিরাপত্তা সামগ্রী, বিশেষ করে যে মুখে মাস্ক থাকলেও তাদের হাতে গ্লোভ নেই বা পিপি তারা করছে না, এক্ষেত্রে তাদের কিছুটা ঝুঁকি রয়ে যাচ্ছে বলে সাধারণ যাত্রী বা অন্যরা মনে করছেন। আর আন্তঃজেলা রুটে যেসব বাস রয়েছে সেগুলো কিন্তু একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এই বাসগুলোতে আমরা দেখি যে মানুষ গাড়াগাড়ি করে উঠছে, তাদের যে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি সেইটিও না, এমনকি যে বাসে যাত্রীরা উঠছে তাদের যে তাপমাত্রা মাপার যে বিষয়টি থাকার কথা, থার্মাল মিটার বা হ্যান্ড স্যানিটাইজার, এই ধরনের কোনো ব্যবস্থা নেই। তাই এই বিষয়ে আমরা যে চালক এবং যারা বাসের স্টাফ আছে তাদের সাথে কথা বলছি, তারা মূলত বলছেন যে আন্তঃজেলা রুটে যেসব বাস চলাচল করছে সেই সব বাসের যে মালিকরা আছে তারা কিন্তু তাদেরকে এই ধরনের কোনো সামগ্রী দেয়নি বলে, যে কারণে তারা বাসের ভেতরে স্যানিটাইজার বা অন্যান্য যে নিরাপত্তা সামগ্রী বা সামাজিক দূরত্বের বিষয়টি এইটি মূলত তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর এই যে এইটি নিয়ন্ত্রণের বিষয় বা দেখার বিষয় যে স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসন, কিছুক্ষণ আগেই আমরা দেখি যে রাজশাহী বাস টার্মিনাল এলাকায় পুলিশ বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং তারা বিষয়টি কিছুক্ষণ আগে থেকে মনিটরিং শুরু করছেন যে বাসের ভিতরে সামাজিক দূরত্ব সহ যে নিরাপত্তা সামগ্রী থাকার কথা বা যেসব স্যানিটাইজার কোনো কিছু ব্যবহার হচ্ছে কিনা এগুলো তারা মনিটরিং করছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করছে দেখে আমরা জানতে পেরেছি বা প্রশাসনের সাথে কথা বলে যেটুকু তারা জানিয়েছেন যে পুঠিয়ার এলাকার একটু আগে যেখানে রাজশাহী থেকে জেলা থেকে বের হওয়ার যে রাস্তা, সেইখানে কিন্তু একটি ভ্রাম্যমাণ টিম সেখানে কাজ করছে এবং সেখানে কোনো বাসে যদি সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব বজায় না থাকে বা নিরাপত্তা সামগ্রী যদি পর্যাপ্ত না থাকে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বিভিন্ন রকম জরিমানা করা হচ্ছে। তো সকাল থেকে রাজশাহীর যে বাস টার্মিনাল বা বাসগুলোতে যাত্রীর চাপ থাকলেও যত বেলা বাড়ছে আমরা দেখেছি যে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের সংখ্যা কমছে। বাসের কাউন্টারে যারা থাকে বা বাস সংশ্লিষ্টরা বলছেন যে মূলত এই যে যাত্রীর সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে, তাদের প্রতিদিন যে পরিমাণ প্রায় 50 থেকে 60 করতে সেই অর্ধেকে নেমেছে থেকে 25। তারা বলছে যে যাত্রী কম, যারা এখান থেকে বাইরে থেকে এসছে রাজশাহী বাইরে তারা হয়তো কর্মের তাগিদে বা অফিস থেকে তাগিদে তারা ফিরে যাচ্ছে। তবে রাজশাহী স্থানীয় মানুষের যে চাপ বা আন্তঃজেলা রুটে চলাচলের যে চাপটা থাকে সেইটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। আর আরেকটা বিষয় যে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলা করোনার ধরা হয়, সেক্ষেত্রে নওগাঁ একটু অন্যতম। নওগাঁ রুটে যেসব বাস চলাচল করতে বা যেসব এই রুটে চিনজি এবং বেগুনা চলে থাকে সেগুলোতে কিন্তু সামাজিক একেবারে মানা হচ্ছে না। বাসগুলো কোনো মতে নিরাপত্তা সামগ্রী দেওয়া হলে এইসব রুটে যেসব বেগুনা বা সিলিং করছে সেগুলো আগে থেকে গাড়াগাড়ি করে মানুষ বা তাদের যাত্রী করোনার যে আক্রান্তের বা সামাজিক মাইনুল হাসান, আপনাকে ধন্যবাদ। এদিকে দূরপাল্লার বাস চলাচল নিয়ে আরো জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছি যে যেখানে 60% ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছিল সেখানে ভাড়া নেওয়ার ক্ষেত্রে কখনো কখনো দ্বিগুণও হয়ে যাচ্ছে। এই অভিযোগ আপনার এলাকায় কেমন দেখছেন? আপনি কোনো ধরনের অভিযোগ পেয়েছেন যাত্রীদের কাছ থেকে?
এই ধরনের অভিযোগ কিন্তু প্রমাণিত হয়েছে। আমরা সকাল থেকেই কথা বলেছিলাম বিভিন্ন 60% যে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা ঘোষণা হয়েছে, কোথাও কোথাও কিন্তু আসলে 2 দিনও ভাড়া নেওয়া হচ্ছে বলে আসলে যাত্রী অভিযোগ করেছেন। তারা যেটা বলছেন যে যেহেতু অতিরিক্ত ভাড়াটা দ্বিগুণ ভাড়া দেওয়া কিন্তু আসলে অনেক যাত্রীর পক্ষেই আসলে সম্ভব নয়। আর এই বিষয়টা নিয়ে কিন্তু আমি পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, কিন্তু তারা যেটা বলছেন যে যেহেতু যাত্রীর সংখ্যা কমে এসেছে এবং বাসের খরচও কিন্তু আসলে খরচ মেনটেন করার জন্য ব্যয়ভার বহন করার জন্যই কিন্তু তারা অনেকেই হয়তো বা এরকম নিচ্ছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে পরিবহন যে মালিক সমিতিগুলো যে কটি মালিক সমিতি রয়েছে তারা কিন্তু বলেছেন যে না, তাদের মালিক সমিতি কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বলেই কিন্তু তারা জানিয়েছেন। আর যারা নিচ্ছেন তারা কিন্তু নিজ দায়িত্বে নিচ্ছেন বলে মালিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন। এই দায়িত্ব দলের মালিক সমিতির না বলেই কিন্তু তারা আসলে আমাদেরকে বলছেন। তবে সবথেকে বিষয়টা যে স্বাস্থ্যবিধির যে বিষয়টি ছিল, সকালে যে চিত্র ছিল সোনাডাঙ্গা বাস টার্মিনালে, যারা বাড়ার সাথে সাথে কিন্তু সেই চিত্রের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি আসলে অনেকটাই কঠোর ছিল বা অনেকেই সহযোগেই স্বাস্থ্যবিধি মানছেন বা বাস কর্তৃপক্ষ যারা রয়েছেন যে যাত্রীরা যারা উঠছিলেন তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার সহ বা বিভিন্ন যে স্প্রে করার বিষয়টি কিন্তু আমরা দেখছি। তবে বাড়ার সাথে সাথে কিন্তু সেই প্রবণতা কমতে শুরু করেছে। সবচেয়ে যে বিষয়টি হয়েছে যে দূরপাল্লার যে পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হলেও আন্তঃজেলা যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের আসলে স্বাস্থ্যবিধি খুব একটা মানতে আমরা দেখিনি। বিশেষ করে সকালে যাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল, বেড়া বাড়ার সাথে সাথে কিন্তু সেই স্বাস্থ্যবিধি মানার জানাচ্ছিলেন সহকর্মী।